আমার আমার প্রিয় আমার প্রিয় স্নেহের আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, ঈশানে উড়িল মেঘ, ঈশান কোণ বলতে বোঝায় উত্তর পূর্ব কোণ। নোঙর কবিতাটি অজিত দত্তের যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো সাদা মেঘ কালো পাহাড়। ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে উত্তর অভিজ্ঞান শকুন্তলা। ধীবর বাস করত চক্রাবতারে। ইলিয়াস কত বছর বয়সে সরবরাহ হয়ে পড়েছিল? 70 বছর বয়সে। ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল কিরবিজরা। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। এখানে পঞ্চত্ব শব্দটির অর্থ মৃত্যু। বক্তৃতার সময় সুকুমার রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়েছিলেন 12টা। ধ্বনি হলো উচ্চারণের একক। দুযুক্ত অবস্থা হবে দুরবস্থা। দুই থেকে রয়েছে কম বেশি 15 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কবি মুকুন্দ চক্রবর্তী লেখা অম্বিকামঙ্গল কাব্যের অন্তর্গত। কে মঠ অট্টালিকা ধ্বংস করেছেন? পবনপুত্র বীর হনুমান মঠ অট্টালিকা ধ্বংস করেছেন। নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি কেমন? নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবার দাঁড় টানায় কবি স্রোতের বিদ্রূপ ধ্বনি শোনেন। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন নাটকের অংশ? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ। জেলে আংটিটা কোথায় পেয়েছিল? জেলের আংটিটা পেয়েছিল রুই মাছের পেটে। যে রুই মাছটাকে সে খণ্ড খণ্ড করে কাটছিল। প্রতি বছর ইলিয়াস কী করে তার অবস্থা উন্নতি করতে লাগলো? সকাল থেকে রাত পর্যন্ত ইলিয়াস ও তার স্ত্রী পরিশ্রম করত। তারা সকলের আগে ঘুম থেকে ওঠে, সকলের পরে ঘুমোতে যেত। এইভাবে তারা উন্নতি করেছিল। 35 বছর পরিশ্রম করে তারা কতটা সম্পদ তৈরি করেছিল? ইলিয়াস ও তার স্ত্রী 35 বছর পরিশ্রম করে 200 ঘোড়া, 150 গরু মোষ এবং 1200 ভেড়ার মালিক হয়েছিল। স্কুলে কি বিভীষিকায় ছিলেন ভদ্রলোক? ভদ্রলোকটিকে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের ভদ্রলোকটি হলেন সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টার মশাই। পরের প্রশ্ন, লকে পার্শ্বিক ধ্বনি বলে কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উচ্চারণের বা ল উচ্চারণের সময় জিভের সামনের দিক উপরের পাটির দণ্ডমূল স্পর্শ করে এবং জিভের দুপাশ দিয়ে মুখ দিয়ে বাতাস করে, তাই একে পার্শ্বিক ধ্বনি বলে। প্লুতস্বর কাকে বলে? কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বলে। যেমন হরিহে। এর পাশাপাশি তোমরা হস্যস্বর এবং দীর্ঘস্বর কাকে বলে খুব ভালো করে মুখস্থ করবে। তিনের রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান শব্দের অর্থ লেখো, অধিকাংশী তাৎপর্য ব্যাখ্যা করো, তাৎপর্য বিশ্লেষণ করো। ঈশান শব্দের অর্থ, কবি কঙ্কন রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় উল্লেখিত ঈশান শব্দের অর্থ উত্তর পূর্ব কোণ। তাৎপর্য, কলিঙ্গ দেশে আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়, তৈরি হয় বন্যার আশঙ্কা। প্রবল ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে সর্বনাশ ডেকে আনে। ঈশান কোণে মেঘের ঘন ঘটায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে যারা সেই অন্ধকারে নিজেদেরকেও দেখতে পায় না। মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝিলিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। অধিকাংশটিতে সেই ভয়াবহ বিপর্যয়ের বর্ণনা করা হয়েছে। তারপর ভাটা শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ অংশটির অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো। কবি জোয়ারের জলে নদীর জল ফুলে ওঠা আর ভাটা এলে সেই জল নেমে যায়। জোয়ারের স্রোতের প্রবল শক্তিকে দুর্বল করে ভাটার টান। কবির জীবনতরী বাধা সংসারের ঘাটে, তার আকুল হৃদয় চায় 7 সাগর পাড়ি দিতে। কবির বুক এক বাঁধনহারা উদ্দাম জীবনের আশা জাগে। সে আশা জোয়ারের ঢেউয়ের মতো ফুলে ফুলে ওঠে, কিন্তু পরক্ষণেই বাস্তবের ধাক্কায় কবির আশা হাইপেন উৎসাহ ভাটা শোষণের মতো স্তিমিত হয়ে যায়। 4 দাগের হচ্ছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। পাশে পাশে সকলেই তাকে ঈর্ষা করে, তাকে বলতে কার কথা ভালো হয়েছে? সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কি? লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে
তাকে বলতে কাহিনীর প্রধান চরিত্র বাস্কির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসকে বোঝানো হয়। তাহলে লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে তাকে বলতে কাহিনীর প্রধান চরিত্র বাস্কি জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসকে বোঝানো হয়েছে। ঈশার কারণ: ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। ২০০ ঘোড়া, ১৫০ গরুমোষ, ১২০০ ভেড়া ও ভাড়াটে মজুদের মনিব হয়ে ওঠে ইলিয়াস। তার এই সমৃদ্ধি এবং প্রচুর ধনসম্পত্তি দেখেই প্রতিবেশীরা হিংসা করতে শুরু করে। প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল জানিস? প্লেটো কে ছিল? বক্তা প্লেটোর দোরগোড়ায় কোন লেখার কথা বলেছেন? লেখক প্লেটোর পরিচয়: নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে উল্লেখিত প্লেটো ছিলেন প্রাচীন গ্রিসের বিখ্যাত দার্শনিক ও গণিতজ্ঞ। তিনি সক্রেটিসের শিষ্য ছিলেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক। উদ্দিষ্ট লেখা: মাস্টারমশাই বলতেন যে প্লেটোর বাড়ির দোরগোড়ায় লেখা ছিল, যারা অঙ্ক জানে না তার বাড়িতে তাদের প্রবেশ নিষেধ। মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজাতেও নাকি ওই একই কথা লেখা আছে। ৫ দাগে রয়েছে কম বেশি ৬০টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের প্রশ্নের মান ৩। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। কে কাকে কথা বলেছে? বক্তা জীবিকা নিয়ে আর কী বলেছিল? কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাটকে রাজশ্লোক রক্ষীদের হাতে বন্দী হওয়ায় ধীবরকে এই কথা বলেছিল। রাজার নামাঙ্কিত আংটি ধীবরের কাছ থেকে নজররক্ষীরা চোর সন্দেহে ধীবরকে বন্দি করে। তারা ধীবরকে ধমক দিয়ে জানতে চায় এই আংটি সে কোথায় পেয়েছে। ভীত ধীবর পেশার উল্লেখ করে। সে জানায় জাল বসে দিয়ে মাছ ধরেই সংসার চালায়। তার এই হীনবৃত্তির কথা স্মরণ করেই রাজশ্লোক বিদ্রূপ করেছিল। এই প্রসঙ্গে হতদরিদ্র এই ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মজা করেছিল এবং বলেছিল সে নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলার অপমানের কারণ কি? কালিদাস রচিত শকুন্তলা ছিলেন মহর্ষি কর্ণের পালিতা কন্যা। বা এরকমভাবে লিখতে হলো, কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থে শকুন্তলা ছিলেন মহর্ষি কর্ণের পালিতা কন্যা। শকুন্তলার অপমানের কারণ: দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন, তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময় শকুন্তলার সখীরা মনে করে যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটি হবে স্মারকচিহ্ন। কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারকচিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। ৬ দাগে রয়েছে কম বেশি ৬০টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান ৫। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতে নোট ডাউন করে বা এখান থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে ভাগ্য যেন চাকার মতো ঘোরে। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। এটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখে নাও ভালো করে। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতে নোট ডাউন করে নেবে বা এখান থেকে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলবে। ৬ দাগে রয়েছে কম বেশি ৬০টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান ৫। লেখক হবে। লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? ভালো করে দেখে নাও। ডায়েরিটির বিশেষত্ব: প্রথম পয়েন্ট করবে রহস্যময় কালী। পরের পয়েন্ট করবে বিস্ময়কর পৃষ্ঠা। পরের পয়েন্ট করবে আশ্চর্যের বিষয়। পরের প্রশ্ন: মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। কোন প্রসঙ্গে এমন মন্তব্য? বক্তা হাড়ে হাড়ে কী টের পেয়েছেন তা লেখো। ভালো করে উত্তরে দেখে নাও। ৮ থেকে রয়েছে কম বেশি ১৫০ শব্দে ভাব সম্প্রসারণ করে যে কোনো একটি প্রশ্নের মান ৫। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। এটি কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ভাব সম্প্রসারণ। অবশ্যই কিন্তু এটা খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও। পরের ভাব সম্প্রসারণ রয়েছে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা দ্বারে যেন তৃণ সময় দহে। ভালো করে দেখে নাও ভাব সম্প্রসারণটা। পরে হচ্ছে পুষ্প আপনার জন্য ফুটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। ভাব সম্প্রসারণটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের
নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।